বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর, যেখানে আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশে গেছে। স্বাগতম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকত, বাংলাদেশের সবচেয়ে বড় লাইভ অ্যাকোয়ারিয়াম এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর সিসাইড রোড। এছাড়াও আরও দেখাবো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর সকল ট্যুরিস্ট স্পট। আরও দেখাবো খুবই কম খরচে কোথায় থাকবেন, কোথায় খাবেন, তার বিস্তারিত সবকিছু। 2026 সালের কক্সবাজার ভ্রমণে কোথায় ঘুরবেন এবং কোথায় কত টাকা খরচ হবে এবং ভ্রমণের সময় স্ক্যামের হাত থেকে রক্ষা পেতে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ঢাকা থেকে। ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন তিনভাবে: বাস, ট্রেন এবং বিমানে। আমরা যাচ্ছি আজ বাসে করে। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে আরামবাগ বাস টার্মিনাল থেকে। আমাদের আজকের যাত্রা সঙ্গী হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচ বাস, যার টিকিট প্রাইস জনপ্রতি 2000 টাকা। তবে আমরা দামাদামি করে মাত্র 1300 টাকায় টিকিট কেটে ফেলেছিলাম। আরামবাগ বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে রাত 9:30টায় আমাদের বাসটি তার যাত্রা শুরু করলো। ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের সিট কোয়ালিটি খুব ভালো ছিল, বেড একদমই ফ্ল্যাট ছিল এবং আমাদের জার্নিটা বেশ স্মুথ ছিল। সকাল 8টার মধ্যেই আমরা পৌঁছে যাই কক্সবাজার। কক্সবাজার পৌঁছে আমাদের প্রথম কাজ হচ্ছে একটি রিসোর্ট খুঁজে নেওয়া। বাস থেকে নামলেই দেখতে পাবেন অসংখ্য রিক্সা চালক আপনাদেরকে অফার করবে খুব অল্প টাকায় আপনাদেরকে হোটেল ঘুরে দেখাবে। তবে ভুলেও তাদের মাধ্যমে হোটেল দেখতে যাবেন না, তাহলে স্ক্যামের শিকার হবেন এবং রিসোর্ট ভাড়া আপনাদের থেকে অনেক বেশি চাবে। এবার আমরা উঠেছিলাম একটি 3 তারকা মানের রিসোর্টে। এই রিসোর্টে ডাবল বেডের এসি রুমের প্রাইস ছিল 2500 টাকা। প্রবেশ করতেই সুবিশাল লবির দেখা পাবেন। এই রিসোর্টের ছাদে সুইমিং পুল রয়েছে এবং চেক আউটের পর ব্যাগ রাখার জন্য লকারের সুব্যবস্থা রয়েছে। রিসোর্টের নামটা একটু পরে বলছি, চলুন আগে আমরা একটা রুম ট্যুর দিয়ে আসি। চলুন আপনাদেরকে এখন আমাদের রুম ট্যুরটা দিয়ে আসি। আমাদের রুমে কিন্তু 3টা রুম রয়েছিল। এই পাশে একটি সেপারেট বেডরুম এবং এই পাশে একটি সেপারেট বেডরুম এবং ডাইনিং স্পেসেও কিন্তু এখানে একটি বেড রাখা আছে। আপনারা কিন্তু 6 জনের মতো থাকতে পারবেন এই রুমটিতে। যদি একটি ফ্যামিলি আসেন তাহলে অনায়াসে খুব ভালোভাবে আপনারা থাকতে পারবেন এখানে। এখন যদি আপনাদেরকে এই বেডরুমটা দেখাই, এই বেডরুমটা হচ্ছে 2টা বেডরুমের মধ্যে তুলনামূলক একটু ছোট। এখানে একটি বেড আছে এবং 2টি বেডরুমের সাথেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এবং এই বেডরুমটি জানালা থেকে কিন্তু পার্শিয়াল সি ভিউ দেখা যায়, যদিও খুব দূরে সমুদ্র, তারপরেও দেখা যায়। আর এটার পাশে যে বেডরুমটা রয়েছে সেই বেডরুমটা কিন্তু তুলনামূলক একটু বড়। আমি এখন প্রবেশ করছি হচ্ছে আমাদের দ্বিতীয় বেডরুমটাতে। এই বেডরুমের একটা প্রবলেম যেটা রয়েছে আমার কাছে মনে হয়েছে, এটা যে ওয়াশরুমটা রয়েছে খুবই ছোট এবং এটা কমোডটা এমনভাবে বসানো হয়েছে যে একদমই বসা যায় না। আপনাদেরকে যদি দেখে আপনারাও হেসে দিবেন। এই অ্যাপার্টমেন্টটির ভাড়া পড়েছিল 3000 টাকা। তবে অবশ্যই কিন্তু এই প্রাইস ফিক্স ছিল না, আপনাদের অবশ্যই দামাদামি করে নিতে হবে। এই তো কিছুক্ষণ আগে আমরা হোটেল চেক ইন করলাম। হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন বের হলাম। আমরা এখন যাবো হচ্ছে সুগন্ধা বিচে। এখান থেকে আমরা একটা অটো নিলাম 50 টাকা দিয়ে। সো চলুন যাওয়া যাক। কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটি হলো এই বিশাল বালিয়াড়ি আর অসীম সমুদ্রের ঢেউ। নরম বালির উপর দিয়ে হাঁটার অনুভূতিটা সত্যি অন্যরকম। এই তো আমরা চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। আজকে বেশ কম পর্যটক দেখা যাচ্ছে এখানে, যেহেতু বৃহস্পতিবার। কালকে শুক্রবার, তাই কালকে একটু পর্যটক বেশি থাকবে তুলনামূলকভাবে।
এখন আমরা এই সুগন্ধা পয়েন্টে গোসল করব এবং আপনারা এই সুগন্ধা পয়েন্টে যদি টিউব অথবা এই যে পেছনে বসার সিট ভাড়া করতে চান অবশ্যই কিন্তু দাম দর আগে জেনে তারপরে ভাড়া করবেন। তাছাড়া কিন্তু পরবর্তীতে স্ক্যামের শিকার হতে পারে এবং বিচ পারে যে কোনো সার্ভিস নেওয়ার আগে কিন্তু দর দামটা সঠিকভাবে ঠিক করে নেবেন। প্রায় 1 ঘন্টা আমরা সমুদ্রে ঝাপাঝাপি করলাম। এখন চলে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলে কিন্তু সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলটা কেমন চলেন আপনাদেরকে ঘুরে দেখাবো। এই ছাদ থেকে ওই দূরে সমুদ্রের সুন্দর ভিউ দেখা যায়। সুইমিং পুলের পানি খুবই পরিষ্কার ছিল, দেখে বোঝা যাচ্ছিল সুইমিং পুলটি খুব ভালোভাবে মেইনটেইন করা হয়। আমাদের এই রিসোর্টের নাম ছিল এস ইন্টারন্যাশনাল। এটি একটি 3 তারকা মানের রিসোর্ট। এই রিসোর্টটি অবস্থিত কলাতলি বিচের অপোজিটে। দুপুরের খাবার খেতে আমরা চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে। আগে এই রেস্টুরেন্ট ইনানিতে থাকলো, এখন এর একটি শাখা কলাতলিতে ওপেন হয়েছে। এই রেস্টুরেন্টের লইট্টা ফিশ বেশ বিখ্যাত, তাই আমরাও নিয়ে নিয়েছিলাম এই লইট্টা ফ্রাই। সত্যি এর স্বাদ ছিল অতুলনীয়। সন্ধ্যার সময় চলে যেতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় লাইভ ফিশ অ্যাকুয়ারিয়াম রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। প্রথমে আমার কাছে প্রাইস বেশি মনে হলেও ভিতরে প্রবেশ করার পর আমার কাছে মনে হয়েছে একদমই পয়সা উসুল। প্রবেশ করতে বিশাল আকৃতির পিরানা মাছের দেখা পাবেন। এই সব মাছগুলো সব সমুদ্র থেকেই সংগ্রহ করা হয়েছে। এই টানেলের মতো পথ ধরে সামনের দিকে হেঁটে যাবেন আর দুপাশে দেখতে পাবেন নানান প্রজাতির বিশাল সাইজের সব সামুদ্রিক মাছ। আপনারা চাইলে মাত্র 50 টাকার বিনিময়ে এই মাছগুলোকে খাবার খাওয়াতে পারবেন। যতই সামনের দিকে আগাবেন ততই সুন্দর সুন্দর এবং ভিন্ন প্রজাতির মাছের দেখা পাবেন। এই বিশাল সাইজের কচ্ছপগুলোর আয়ুষ্কাল হয়ে থাকে প্রায় 100 থেকে 150 বছরের মতো। খুবই সুন্দর এই কচ্ছপগুলো। কিছুটা পথ আগালেই দেখতে পাবেন এই টানেলের মতো স্থানটি। এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে আমার সবচেয়ে ভালো লেগেছে এই স্থানটি। এই গুহার মতো পথে প্রবেশ করলে সমুদ্রের তলদেশ ভ্রমণের অনুভূতি পাওয়া যায়। এখানে দাঁড়ালে দেখতে পাবেন আপনার মাথার উপর দিয়ে ভেসে চলে গেছে শার্ক মাছ। আমার খুব শখ ছিল কাছ থেকে জীবন্ত শার্ক মাছ দেখার। সেই শখ আমার পূরণ হলো এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে। এছাড়াও এখানে দেখতে পেয়েছিলাম লাইভ অক্টোপাস, ইল মাছ, লবস্টার সহ আরও নানা প্রজাতির সামুদ্রিক মাছ। এখানে আসলে যে শুধু মাছের দেখা পাবেন তা কিন্তু নয়, এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও রয়েছে। এখানে মাত্র 100 টাকার বিনিময়ে ফুড থেরাপিও নিতে পারবেন। আরও রয়েছে 3D এবং 9D মুভির ব্যবস্থা। আমি তাদের 9D মুভি দেখেছিলাম, খুবই রিয়েলিস্টিক ছিল এবং স্ক্রিন কোয়ালিটি খুবই দারুণ ছিল। টিকিট প্রাইস ছিল জনপ্রতি 50 টাকা। এই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে একটি শপ রয়েছে, এখান থেকে নানান রকম গিফট সামগ্রী কিনতে পারবেন। এর উপরের ফ্লোরে গেলে কিডস জোন পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের জন্য নানান রকমের রাইড এবং বড়দের জন্য রয়েছে মাসাজ চেয়ার।
এর উপরের ফ্লোরে গেলে মিরর মেজের দেখা পাবেন। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে গেলে অবশ্যই মিরর মেজে প্রবেশ করবেন। খুব দারুণ কিছু মুহূর্ত কাটাতে পারবেন এখানে। মিরর মেজের পাশে রয়েছে 3D আর্ট গ্যালারি এবং ইলুশন মিউজিয়াম। সবকিছু মিলিয়ে খুব দারুণ সময় কাটানোর মতো একটি স্থান হচ্ছে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করবেন তাদের একবার হলেও এই স্থানটি ঘুরে দেখা উচিত। আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করছি। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমাদের আজকে যাত্রা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতের খাবার খেতে আমরা চলে গিয়েছিলাম বৈশাখী রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে খাবারের দাম তুলনামূলকভাবেই রিজনেবল এবং খাবারের মান বেশ ভালো ছিল। রেস্টুরেন্টটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। রাতের সময় সমুদ্র পাড়ে গেলেও বেশি রাত পর্যন্ত না থাকাই ভালো। রাত 1টা থেকে 2টার মধ্যে আবারও রিসোর্টে ব্যাক করার চেষ্টা করবেন। কক্সবাজারে ঘুরতে এসে অনেকেই শুধু সমুদ্র সৈকত দেখেই ফিরে যান, কিন্তু কক্সবাজারের কাছেই রয়েছে এক অসাধারণ দ্বীপ মহেশখালী। তাই দ্বিতীয় দিন সকালে আমাদের গন্তব্য ছিল মহেশখালী। আমি এখন আছি কলাতলির হোটেল মোটর জোনে। আজকে আমরা যাব মহেশখালী। তো এখান থেকে আমরা একটা অটো নিয়ে চলে যাব 6 নম্বর জেটি ঘাটে। অটো ভাড়া নিবে 80 থেকে 100 টাকার মতো। আমি এখন আছি 6 নম্বর জিটি ঘাটে। মহেশখালীতে যাওয়ার জন্য এখান থেকে আমাদের এখন স্পিড বোর্ডে উঠতে হবে। জনপ্রতি 100 টাকা দিয়ে আমরা চলে যেতে পারবো মহেশখালী। আর যদি ফেরিতে যেতে চান তাহলে কিন্তু দুনিয়াছড়া ঘাটে যেতে হবে, সেখান থেকে ফেরিতে যেতে পারবেন। এই ঘাটে প্রবেশ করতে জনপ্রতি 20 টাকা ঘাট ভাড়া দিতে হয়। ঘাটে পৌঁছানোর পর দেখতে পাবেন সারি সারি স্পিডবোট আর ট্রলার। এখান থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক মহেশখালী দ্বীপে যাতায়াত করে। স্পিডবোটে করে মহেশখালী যেতে সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিট, আর ট্রলারে যেতে সময় লাগে 40 মিনিট। ট্রলার ভাড়া জনপ্রতি 40 টাকা এবং স্পিডবোট ভাড়া লোকাল ঘাটে 100 টাকা এবং ট্যুরিস্ট ঘাটে 150 টাকা। আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের মহেশখালী যাত্রা শুরু করলাম। স্পিডবোট যখন সমুদ্রের উপর দিয়ে ছুটে চলে, চারদিকে শুধু নীল পানি আর ঠান্ডা বাতাস, মনে হবে যেন এক অন্যরকম অ্যাডভেঞ্চারের শুরু। সমুদ্রপথে যাওয়ার সময় সেন্ট মার্টিনগামী যেই জাহাজে আগুন লেগেছিল সেটির দেখা পাবেন। যাত্রাপথে আরও দেখা পাবেন কক্সবাজারের উইন্ড পাওয়ার প্ল্যান্ট। সমুদ্রের উপর দিয়ে বয়ে চলছে আমাদের স্পিডবোট। কিছুটা ভয় অনুভূত হলেও অনুভূতি ছিল খুব দারুণ। কিছুক্ষণের মধ্যেই সামনে দেখা যায় সবুজে ঘেরা সুন্দর মহেশখালী দ্বীপ। প্রায় 20 মিনিট পর আমরা পৌঁছে যাই মহেশখালী দ্বীপ ব্রিজের সামনে। এই ঘাটকে কিন্তু নানান নামে ডেকে থাকেন তারা। কেউ বলেন আদিনাথ মন্দির ঘাট, আবার কেউ বলেন ট্যুরিস্ট ঘাট। এই ব্রিজের এক পাশে সুবিশাল ম্যানগ্রোভ বন এবং অপর পাশে সমুদ্র সৈকত।
এখানে একটা বিষয় সাবধান থাকবেন, এই ব্রিজে অসংখ্য অটো ড্রাইভারের দেখা পাবেন যারা আপনাকে অফার করবে 1500 টাকায় মহেশখালীর সকল পর্যটক স্থান ঘুরিয়ে দেখাবে। সকল পার্কিং খরচ তারা দিবে এবং পার্কিং খরচ 200 থেকে 300 টাকার মতো হয়ে থাকে। ভুলেও তাদের কথা বিশ্বাস করবেন না। মহেশখালী দ্বীপ খুবই ছোট, প্রত্যেকটা স্পট খুব কাছাকাছি, একটা থেকে আরেকটা যেতে সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিটের মতো। অটো ভাড়া হবে সর্বোচ্চ 500 টাকা। সম্পূর্ণ দ্বীপটা ঘুরে দেখতে সময় লাগে 2 ঘন্টার মতো, আর কোথাও কোনো প্রকার পার্কিং নেই। ভুলভাল বুঝিয়ে আপনাদের থেকে বেশি টাকা চাইবে, তাই মহেশখালী ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এই ব্রিজটি ঘোরা শেষ করে এখন আমরা চলে যাব একদম এই ব্রিজের শুরুর দিকে। সেখান থেকে কিন্তু আমরা অটো ভাড়া করে এই মহেশখালীর আশেপাশে যে পর্যটক এরিয়া রয়েছে সেগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো কত টাকায় আপনারা অটো ভাড়া করতে পারবেন এবং কোন কোন স্থানগুলো ঘুরে দেখবেন। মহেশখালী দ্বীপ ভ্রমণে 5টি স্থান দেখতে পাবেন: আদিনাথ মন্দির, লবণ মাঠ, স্বর্ণ মন্দির, ঝাউবন এবং সুটকিপল্লী। প্রথমে আমরা চলে যাই আদিনাথ মন্দিরে। এই তো আমরা এখন প্রবেশ করতেছি মহেশখালী আদিনাথ মন্দিরে। আদিনাথ মন্দিরে প্রবেশ করতে কিন্তু সিঁড়ি দেখা পাবেন। এই সিঁড়ি ধরে কিন্তু উপরের দিকে উঠে যেতে হবে এবং এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু আমরা এই পাহাড়ের উপরে উঠতে পারবো। এই মন্দিরটি পাহাড়ের মাঝে অবস্থিত। সিঁড়ি বেয়ে কিছুটা পথ উপরে উঠলেই প্রথমে আদিনাথ মন্দিরের দেখা পাবেন। এই মন্দিরের পাশের রাস্তা ধরে উপরের দিকে চলে গেলে দেখা পাবেন সীতা মন্দিরের। এই পাহাড়ের উপর থেকে কিন্তু সমুদ্রের ওই পারে টারবাইন দেখা যায়। সিঁড়ি দিয়ে কিছুক্ষণ ওঠার পর কিন্তু মাঝখানে আমরা একটি মন্দিরের দেখা পেয়েছিলাম। এরপর কিন্তু আরও একটি মন্দির রয়েছে যেটা একদম সিঁড়ির উপরে। আমরা এখন আছি পাহাড়ের একদম উপরে এবং এখানে কিন্তু আরেকটি মন্দির রয়েছে, আপনারা পিছনে সেটি দেখতে পাচ্ছেন। এখন এই মন্দিরগুলো ঘোরা শেষ করে এখন আমরা আবার চলে যাবো নিচে এবং আমাদের অটোতে করে বাকি যে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। আদিনাথ মন্দির ঘোরা শেষ করে আমরা চলে যাই পরবর্তী ডেস্টিনেশন লবণ মাঠে। আমরা এখন আসছি সমুদ্রের পাশে যে লবণ চাষ করা হয় সেটা দেখতে। মহেশখালী দ্বীপে কিন্তু লবণ চাষ করা হয় এবং আমরা এখন যে স্থানটিতে রয়েছে এই স্থানটিতেই কিন্তু লবণ চাষ হয়। তো চলুন আপনাদেরকে দেখাই। মহেশখালীতে গেলে নানান জায়গায় চোখে পড়বে লবণ উৎপাদন মাঠ। বিশাল খোলা মাঠে সূর্যের তাপে সমুদ্রের পানি শুকিয়ে তৈরি করা হয় লবণ। এই দৃশ্যটাও দেখতে বেশ আকর্ষণীয়। মাশাআল্লাহ, এই স্থানটিতে এত সুন্দর বাতাস, মানে আপনার যদি ঘামায় থাকেন, শরীরে যদি আঠাট অবস্থাও থাকে, তা সম্পূর্ণ ঘাম শুকিয়ে যাওয়ার মতো অনেক সুন্দর পরিবেশ। এবং এই পাশে দেখতেছেন যে লবণের চাষ হচ্ছে। তো এখানকার যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে আমার কাছে। আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। বিশেষ করে এই স্থানে আসলে কম হলেও আধা ঘন্টা বসে শুধু এই বাতাসটা উপভোগ করবেন এবং পেছনের এই প্রাকৃতিক ভিউটি দেখবেন। তো চলেন এখন যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। লবণ মাঠ পরিদর্শন শেষে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য স্বর্ণ মন্দিরে। এই স্বর্ণ মন্দিরে কিন্তু আপনাদের জুতা খুলে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার জন্য জনপ্রতি 10 টাকা টিকিট কাটতে হবে। আমরা ইতিমধ্যে টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। ভিতরের পরিবেশটা কিন্তু খুবই পরিষ্কার এবং খুব সুন্দর। নর্মালি আমরা যে বৌদ্ধ মন্দিরগুলো দেখে থাকি যেরকম মূর্তি এবং যে স্ট্রাকচারে তৈরি করা হয়, এখানেও কিন্তু ব্যতিক্রম কিছু নয়, ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর ছিমছাম এবং গোছানো রয়েছে এই মন্দিরটি। মন্দিরে ঢুকতেই চোখে পড়ে সোনালী রঙের সাজানো সুন্দর স্থাপত্য। সবুজ পাহাড় আর শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দিরটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা। বৌদ্ধ মন্দিরের ভিতরে কিন্তু এরিয়াটা দেখতে ছোট মনে হলেও অনেক বড়। ভিতরে অনেকগুলি স্পট রয়েছে এবং অনেকগুলো এরকম ছোট ছোট মন্দির রয়েছে, সেগুলো কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এবং প্রত্যেকটি মন্দির এক এক রকম করে তৈরি করা হয়েছে। মহেশখালীর এই স্বর্ণ মন্দিরটি শুধু ধর্মীয় স্থানই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। বিশেষ করে যারা ইতিহাস, সংস্কৃতি আর ধর্মীয় স্থাপনা দেখতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি অবশ্যই দেখার মতো।
এই তো আমরা এই স্বর্ণ মন্দিরটা সম্পূর্ণ ঘোরা শেষ করলাম। এখন আমরা আবার চলে যাব আমাদের অটোতে এবং অটো করে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। স্বর্ণ মন্দির ভ্রমণ শেষে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য ঝাউবনে। একটি স্থান থেকে আরেকটি স্থান যেতে সর্বোচ্চ সময় লেগেছিল আমাদের 5 থেকে 7 মিনিটের মতো। এই তো আমরা আসলাম এখন ঝাউবন শুটিং স্পটে। পিছনে কিন্তু বিশাল বড় সারি সারি ঝাউবন দেখতে পাচ্ছি আমরা, এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনারা। তো চলুন আমরা এই ঝাউবনটাকে ঘুরে দেখি। মহেশখালী দ্বীপ ঘুরতে গেলে যে জায়গাটি পর্যটকের সবচেয়ে বেশি আকর্ষণ করে তা হলো মহেশখালীর ঝাউবন। সবুজে ঘেরা এই ঝাউবন যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। উঁচু উঁচু ঝাউ গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, আর বাতাস বইলে গাছের পাতাগুলো থেকে আসে এক ধরনের মৃদু শব্দ, যা পুরো পরিবেশকে করে তোলে আরো প্রশান্ত ও মনোমুগ্ধকর। ঝাউবনের ভেতর দিয়ে হাঁটলে মনে হয় আপনি যেন প্রকৃতির এক আলাদা জগতে চলে এসেছেন। চারদিকে সবুজ গাছ, নরম বালির পথ আর দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ, সব মিলিয়ে জায়গাটি সত্যি অসাধারণ। মহেশখালীর ঝাউবন শুধু সৌন্দর্যের জন্যই নয়, এটি উপকূলীয় এলাকা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা বিষয় বলে রাখা ভালো, এখানে যে অটো ড্রাইভারগুলো রয়েছে এরা কিন্তু আপনার সাথে প্রতিনিয়ত স্ক্যাম করতে চাবে। সো অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, এবং এরা যদি ব্রিজের উপর থেকে যদি ব্রিজের উপর থেকে অটো ভাড়া করেন তাহলে কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। তাই চেষ্টা করবেন মন্দির পর্যন্ত হেঁটে এসে তারপর দরদাম করে একদম কম টাকার মধ্যে অটো ভাড়া করার জন্য। এক পাশে যেমন সারি সারি ঝাউবন এবং আরেক পাশে তেমনই একটি ম্যানগ্রোভ জঙ্গল, মানে দুই রকমের সৌন্দর্য এখানে উপভোগ করতে পারবেন। এবং এই ঝাউবন ধরে কিন্তু এই দিকে হাঁটতে থাকলে সমুদ্রেরও দেখা পাবেন। প্রকৃতির এই শান্ত সবুজ আর সুন্দর জায়গাটি মহেশখালী ভ্রমণের একটি অবিচ্ছেদ্য অংশ। ঝাউবন ঘোরা শেষ করে এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের অটোতে করে এখন চলে যাব লোকাল যে ঘাটটা রয়েছে মহেশখালী সেই ঘাটে, এবং ঘাট থেকে চেষ্টা করব ফেরিতে করে আবার কক্সবাজার ফিরে যাওয়ার জন্য। ফেরি ভাড়া কিন্তু জনপ্রতি মাত্র 30 টাকা, এবং ফেরি কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই ছাড়ে। সো আমরা যদি টাইমিংটা মিলাতে পারি তাহলে যেতে পারবো। সো চলুন যাওয়া যাক। ঝাউবন ঘোরা শেষে আমরা চলে যাই শুটকি পল্লীতে। আপনারা যারা ফ্রেশ শুটকি কিনতে চান তারা এখান থেকে শুটকি কিনে নিয়ে যেতে পারেন। এই তো আমরা এখন চলে এসেছি মহেশখালী শুটকি বাজারে। আপনারা যারা শুটকি কিনতে চান এখান থেকে কিন্তু একদম টাটকা টাটকা শুটকিগুলো নিতে পারবেন। মহেশখালীর যে বিখ্যাত শুটকি রয়েছে এখান থেকে সেগুলো কিনতে পারবেন, এবং এখানে কিন্তু আমি পানও দেখতে পাচ্ছি। আপনারা মহেশখালীর পানও এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। শুটকি বাজার দেখা শেষ করে এখন আমরা চলে যাব হচ্ছে লোকাল ফেরিঘাটে, এবং লোকাল ঘাট থেকে আবার চলে যাব আমাদের সেই কক্সবাজার 6 নম্বর অথবা নুনিয়াছড়ি জেটি ঘাটে। ফেরার পথে আমরা যাচ্ছি লোকাল ঘাট হয়ে। এটা অবশ্যই অটো ভাড়া করার সময় বলে নেবেন, ব্যাক করার সময় যে লোকাল ঘাট গিয়ে ব্যাক করবেন, তা না হলে পরবর্তীতে ঝামেলা করবে এবং বেশি টাকা আবদার করবে। এখানের অটোটা হচ্ছে পুরোপুরি সিন্ডিকেট চক্র। লোকাল ঘাট থেকে আপনারা চাইলে ফেরিতে করেও কক্সবাজার যেতে পারবেন, তবে ফেরি ছাড়ার টাইমের সাথে মিল রেখে আপনাকে যাত্রা করতে হবে। মহেশখালী থেকে লাস্ট ফেরি ছেড়ে যায় দুপুর 2:30টায়। এই লোকাল ঘাট থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে আমরা চলে যাই কক্সবাজার 6 নম্বর জেটি ঘাটে। আসার সময় সমুদ্র বেশ শান্ত ছিল, তবে আমরা ফিরে আসার সময় সমুদ্র বেশ উত্তাল পেয়েছিলাম। খুব বেশি জার্কিং হচ্ছিল আমাদের স্পিড বোর্ডে। আল্লাহর অশেষ রহমতে সই সালামতে আমরা ঘাটে পৌঁছাই।
আপনারা যারা চট্টগ্রামের মেজবানি গোস্ত পছন্দ করেন তারা কক্সবাজারের মেজবান ডাইন থেকে মেজবানি গোস্ত ট্রাই করতে পারেন। আমার কাছে তাদের মেজবানি গোস্তের স্বাদ খুবই ভালো লেগেছে এবং অথেন্টিক লেগেছে। দামটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। আমরা নিয়েছিলাম 1 কেজির এই মেজবানি গোস্ত। অনেক বেশি গোস্ত ছিল এর মধ্যে, প্রায় 6 থেকে 7 জন খাওয়ার মতো। তৃতীয় দিন সকালে রিসোর্ট চেক আউট করে ব্যাগপত্র হোটেলের লকারে রেখে চলে যাই মেরিন ড্রাইভে। লকার ভাড়া নিয়েছিল প্রতি রুমের জন্য 100 টাকা। আজকে সারাদিন আমরা ঘুরে দেখব হিমছড়ি, কাঁকড়া বিচ, ঝাউবন, ইনানি এবং পাটুয়ারটি। আমাদের হোটেলের সামনে থেকে আমরা দামাদামি করে 1000 টাকায় একটা অটোরিকশা ভাড়া করে নিই। এই অটো করে আমরা আজকে সারাদিন ঘুরে দেখব মেরিন ড্রাইভ রোডের আশেপাশের সকল ট্যুরিস্ট স্পট। কক্সবাজার ভ্রমণের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি হলো কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোড ধরে ভ্রমণ করা। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে একটি। এই রাস্তা কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ। মেরিন ড্রাইভ রোডে আমাদের আজকের প্রথম স্পট হচ্ছে হিমছড়ি। এই তো আমরা এইমাত্র হিমছড়ি এসে পৌঁছালাম, এখন সামনের দিকে যাচ্ছি। হিমছড়িতে ঢুকতে কিন্তু প্রবেশ টিকিট মূল্য প্রয়োজন হয়। তো এখন কত টাকা পড়েছে সেটা আমরা গিয়ে জানাতে পারবো। হিমছড়ি প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা। ভিতরে প্রবেশ করতেই বাঁ দিকে সিঁড়ি দেখতে পাবেন। এই সিঁড়ি ধরে উপরের দিকে উঠে গেলেই হিমছড়ি ভিউ পয়েন্ট পাবেন। সিঁড়ি ধরে উপরে ওঠার সময় উপভোগ করতে পারবেন পাহাড় এবং সমুদ্রের অপরূপ সৌন্দর্য। হিমছড়ি মূলত পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের অসাধারণ এক মিলনস্থল। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ফটো ফ্রেম, যেখানে লেখা আছে আই লাভ হিমছড়ি। এখানে কিন্তু সুন্দর ছবি তুলতে পারবেন পিছনে সাগরের ভিউ সহকারে। এখানে রয়েছে বিখ্যাত হিমছড়ি ঝর্ণা, যা শুধু বর্ষাকালেই দেখা যায়। মাশাআল্লাহ, এখানে এত সুন্দর বাতাস, পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আমরা একদম ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। তবে ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ রয়েছে। অন্য কোনো সময় আসলে হয়তো আপনারা ওপেনও পেতে পারেন। এই ওয়াচ টাওয়ারের এখান থেকে কিন্তু ইনফিনিটি একটা ভিউ দেখতে পাবেন সমুদ্রে। চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হিমছড়ি ঘোরা শেষ করে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য কাঁকড়া বিচে। মেরিন ড্রাইভের আরেকটি শান্ত ও সুন্দর জায়গা হলো কাঁকড়া বিচ। এই বিচে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। এই বিচে প্রবেশ করতে প্রথমে দুপাশে সারি সারি ঝাউবনের দেখা পাবেন। এই দুপাশে যে ঝাউবন রয়েছে এখানে কিন্তু প্রবেশ নিষেধ। প্রত্যেকটা ব্যানারে কিন্তু লিখে দেওয়া আছে যে এখানে প্রবেশ করা নিষেধ। তারপরেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকে বিধিনিষেধ অমান্য করে ভিতরে প্রবেশ করছেন। এই বীজটি তুলনামূলকভাবে অনেক শান্ত ও কম ভিড়যুক্ত। এখানে বালির উপর ছোট ছোট অসংখ্য কাঁকড়া দেখা যায়, যার জন্য এই জায়গাটার নাম হয়েছে কাঁকড়া বীচ। প্রকৃতির নীরবতা আর সমুদ্রের ঢেউয়ের শব্দ এই জায়গাটিকে করে তুলেছে খুব শান্ত ও মনোরম। এই বিচের পাশেই রয়েছে প্যারাসিলিং পয়েন্ট। যারা প্যারাসিলিং করতে চান তারা এখান থেকেই 1800 থেকে 2500 টাকায় প্যারাসিলিং করতে পারবেন। কাঁকড়া বিচ ঘোরা শেষ করে আমরা চলে যাই ইনানি বিচে। মেরিন ড্রাইভের সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর একটি হলো ইনানি বিচ।
এই বিচ তার স্বচ্ছ পানি আর বড় বড় প্রবাল পাথরের জন্য বিখ্যাত। এই সৈকতটি কক্সবাজার শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। ইনানি বিচের বিশেষ আকর্ষণ হলো এখানকার সাম্পান নৌকার অসাধারণ দৃশ্য। বিশেষ করে সূর্যাস্তের সময় এই জায়গাটির সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। একটা বিষয় বলে রাখি, আমাদের অটো ড্রাইভার ভাইয়াটি খুবই ভালো ছিল। আপনারাও চাইলে তার মাধ্যমে মেরিন ড্রাইভ রোড ঘুরে দেখতে পারেন। আমি তার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ইনানি ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাটুয়ার টেকে। বর্তমানে কিন্তু মেরিন ড্রাইভ রোডে সড়ক উন্নয়নের কাজ চলছে, তাই আগের চিরচেনা সেই স্মুথ সুন্দর রোড দেখতে পাবেন না। যাত্রাপথে কিছুটা কষ্ট হবে, তবে এই কষ্ট বেশি দিন থাকছে না। কাজ চলমান রয়েছে, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আমাদের এই সুন্দর মেরিন ড্রাইভ রোড। তবে পাটোয়ার টেকের এখনের অবস্থা ভালো না, তাই আপনারা যারা মেরিন ড্রাইভ রোড ভ্রমণ করতে চান তারা ইনানি পর্যন্ত অটো ভাড়া করবেন, তাহলে কিছুটা কম খরচেও নিতে পারবেন। এই তো আমরা চলে এসেছি পাটোয়ার টেকে। তবে আমরা 2022 সালে যেরকম দেখেছিলাম পাটোয়ার টেক, এখন কিন্তু সেরকম সৌন্দর্য আর নেই, অনেকটাই ধ্বংসের মতো হয়ে গেছে। এখানে কিন্তু আগে অনেক পাথর ছিল, অনেক সুন্দর ছিল, তবে আজকে আমি সেমন ভালো সৌন্দর্য দেখতে পাচ্ছি না, তাই এখানে আর বেশি সময় থাকবো না, চলে যাব আবার সেই কলাতলি বিচে। পাটোয়ার টেকে আমরা না থেমে আবারও চলে যাই কক্সবাজার কলাতলি মোড়ে। আপনারা যারা কম খরচে বার্মিজ কিনতে চান তারা চলে যেতে পারেন বার্মিজ বাজারে। কক্সবাজার কলাতলি মোড় থেকে 80 থেকে 100 টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন বার্মিজ বাজারে। এখানে আসলে অসংখ্য বার্মিজের দোকান দেখতে পাবেন, যেখানে অরিজিনাল এবং ফেক বার্মিজের ছড়াছড়ি। তবে আমরা পুরো মার্কেট ঘুরে একটি দোকান পেয়েছি যেখানে তুলনামূলকভাবে কম প্রাইসে ভালো প্রোডাক্ট পেয়েছিলাম। আপনারাও চাইলে যেতে পারেন এই দোকানে। অ্যাড্রেস প্রয়োজন হলে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে। আপনারা যদি অথেন্টিক কক্সবাজারের আচারের স্বাদ ঢাকা বসেই পেতে চান তাহলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। কক্সবাজারে গেলে কিছু বিষয় মনে রাখবেন। বিকেলে সমুদ্রে নামবেন না, লাইফগার্ডের নির্দেশনা অমান্য করবেন না এবং সমুদ্র পাড়ে প্লাস্টিক ফেলবেন না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর গন্তব্য নিঃসন্দেহে কক্সবাজার, যেখানে একসাথে পাবেন সমুদ্র, পাহাড়, সুন্দর রাস্তা আর অসাধারণ প্রকৃতি। আপনি যদি এখনও কক্সবাজার না এসে থাকেন তাহলে 2026 সালেই প্ল্যান করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী ভ্রমণ কোথায় দেখতে চান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।